প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এসেছেন গত জানুয়ারি মাসে। আর তার 7 মাসের মধ্যেই অর্থাৎ আগস্ট মাসে তিনি প্রথমে 25% এবং ওই মাসেরই শেষের দিকে আরও 25% কর চাপিয়ে দিয়েছেন ভারত থেকে সে দেশে যে পণ্য যায় তার উপর। এর ফলে ভারত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের রপ্তানির পরিমাণ এক ধাক্কায় প্রায় 37.5% কমে গেছে। যেখানে মে মাসে আমাদের রপ্তানির পরিমাণ ছিল 8.8 বিলিয়ন মার্কিন ডলার, তা কিন্তু সেপ্টেম্বরে গিয়ে কমে হয়েছে 5.5 বিলিয়ন। আমার পাড়ার যে ভাই অমৃতসরে গয়নার কাজ করে বা স্কুলের পুরনো বন্ধু তামিলনাড়ুতে জামা কাপড়ের ফ্যাক্টরিতে রয়েছে, তারা আজকে সবাই ভয়ে রয়েছে এই বুঝি তাদের কাজ গেল। তবে শুধু ওদের টেক্সটাইল বা জুয়েলারি সেক্টরই নয়, তাছাড়া লেদার, জেমস্টোন বা সি ফুড ইন্ডাস্ট্রিও কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে 3টে মাস কেটেও গিয়েছে, কিন্তু কিছুতেই আমেরিকার সাথে রফায় আসা যাচ্ছে না কারণ আমেরিকা এমন কিছু দাবি করেছে যা মেনে নিলে ভারতের কৃষকদের মেরুদণ্ড চিরতরে ভেঙে যাবে। কি সেই সব দাবি? এর ফলে আমাদের কতটা ক্ষতির সম্ভাবনা আছে? আসুন আজকে এই নিয়েই কথা বলি। নমস্কার, আমি সোহম আর আপনারা দেখছেন দ্য ইউ ফ্যাক্টর, যেখানে আমরা চেষ্টা করি টিভিতে দেখানো খবর আর আপনার মাঝের সেতু হয়ে উঠতে আর বুঝে নিতে কিভাবে খবরের ঘটনা আমাদের রোজকার জীবনে প্রভাব ফেলে। আজকের এপিসোডে আমরা কথা বলবো রেসিপ্রোকাল ট্যারিফ কী এবং ভারত কেন এর শিকার, আমেরিকা কেন ভারতের কৃষি বাজার দখল করতে চায়, এমনটা হলে আমাদের কৃষকদের এবং দেশের সামগ্রিক অর্থনীতির উপর কী প্রভাব পড়তে পারে, এবং পৃথিবীর চতুর্থ বৃহত্তম অর্থনীতি হিসাবে আমাদের দেশ দেশীয় কৃষকদের স্বার্থ রক্ষার জন্য শক্তিশালী জায়গায় আছে কি নেই এই নিয়ে। তাহলে চলুন শুরু করি রেসিপ্রোকাল ট্যারিফ কি এবং সব দেশ ছেড়ে ভারতের উপর এমন খাপ্পা হয়ে আমেরিকা এত কেন কর বসিয়ে দিল সেই দিয়ে। প্রেসিডেন্ট ট্রাম্প এবার তার নির্বাচনী প্রচারের সময় থেকেই বলে আসছিলেন তার কাছে এমন এক ম্যাজিক দাওয়াই আছে যা দিয়ে তিনি আমেরিকার আর্থিক মন্দাই হোক বা বেকারত্বের সমস্যা সব কিছু সারিয়ে দিতে পারে। আর কি তার নাম জানেন? রেসিপ্রোকাল ট্যারিফ। We're also going to pass the Trump Reciprocal Trade Act, meaning if China or any other country charges us 100 or 200% tax or tariff, we will then charge them a 100 or 200% tax or tariff. It's called an eye for an eye. অর্থাৎ কোনো দেশ যদি আমেরিকা থেকে সে দেশে আমদানি করা জিনিসের উপর 20% শুল্ক চাপায়, তাহলে আমেরিকাও এবার থেকে সেই দেশ থেকে আমেরিকায় যাওয়া পণ্যের উপর সমান শুল্ক চাপাবে। আর সেসব হিসেব করেই ভারত থেকে রপ্তানি করা পণ্যের উপর তারা প্রথমে 25% শুল্ক চাপায়। তবে কিছুদিনের মধ্যে আবার এও হুমকি দেয় যে রাশিয়ার থেকে আমরা যদি খনিজ তেল কেনা বন্ধ না করি তাহলে আরও 25% পেনাল্টি হিসাবে চাপতে চলেছে। 27 আগস্ট হলেও তাই, আমাদের সর্বমোট শুল্কের পরিমাণ হয়ে দাঁড়ালো 50%, যা আমেরিকা পৃথিবীর আর অন্য কোনো দেশের উপর আরোপ করেনি। কিন্তু কথা হচ্ছে, এতদিন দিব্যি তো আমাদের প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে কোলাকুলি কুশল বিনিময় ঠিকঠাকই চলছিল, তাহলে হঠাৎ ট্রাম্প এমন বেঁকে বসলেন কেন? আর এই প্রশ্নই আমরা রেখেছিলাম পলিটিক্যাল সায়েন্টিস্ট দেবাশিস নন্দীর কাছে। রিসেন্টলি যে ট্যারিফ আরোপিত হয়েছে ভারতের পণ্যের উপরে, আমেরিকা যেগুলো এক্সপোর্ট করতো দীর্ঘদিন ধরে ভারত, সেই পণ্যগুলোর উপর ট্যারিফ আরোপ করেছে। এই ট্যারিফ আরোপের ফলে যেটা হয়েছে যে ভারতের পণ্যের চাহিদা কমে যাবে, কারণ দাম বেড়ে যাবে আমেরিকান মার্কেটে। এবং সেটা হয়েছে, আপনি আলোচনার প্রথমেই আপনি বলেছেন যে 25%, তারপর 25% এবং 50%। এটা কারণ হচ্ছে যে ইন্ডিয়া কিন্তু গুরুত্বপূর্ণ ট্রেডিং পার্টনার আমেরিকার। আমেরিকা ভারতের কাছে গুরুত্বপূর্ণ ট্রেডিং পার্টনার, এবং ট্রেড ভলিউম 91 থেকে যদি 2025 এর এটা দেখি, তো অ্যাসেন্ডিং কার্ভ আর কি। এবং এটা রাশিয়ার সাথে ঘনিষ্ঠতা আমরা বৃদ্ধি করেছি, এবং বিশেষ করে ইউক্রেন ক্রাইসিসের যবে থেকে শুরু হয়েছে, ঠিক আজ থেকে 3.5 বছর আগে, 2022 ফেব্রুয়ারিতে, তারপরে বিভিন্ন সময়ে ওয়াশিংটন নতুন দিল্লিকে বিভিন্ন রকম হুমকি দিয়েছে, আবার অনুরোধও করেছে মস্কোর সাথে ঘনিষ্ঠতা কমানোর জন্য। কিন্তু ভারত বলেছে যে আমার স্ট্র্যাটেজিক অটোনমি, এটা কার সাথে বন্ধুত্ব করবো কি করবো না, সেহেতু আমেরিকার হস্তক্ষেপের প্রয়োজন নেই। এটা ভালোই চলছিল, অর্থাৎ নতুন দিল্লি আইবল টু আইবল কন্ট্যাক্ট রেখেই কথা বলছিল এবং আমেরিকার সাথে বার্গেনিং করছিল। কিন্তু পরিস্থিতি হঠাৎ অপারেশন সিঁদুর পর ডেটোরেট হলো। অপারেশন সিন্দুরের সূত্র ধরেই কূটনীতিবিদ রাকেশ সুদ এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের ভারী পছন্দের দুটি জিনিস হচ্ছে শুল্ক আর নোবেল প্রাইজ।
এই দুইয়ের শেষ দেখে ছাড়তে তিনি যে কোনো কিছু করতে পারেন। ট্রাম্প বারবার বলেছেন তিনি কিভাবে ভারত পাকিস্তানের মাঝে যুদ্ধ থামিয়ে দিয়েছেন, একটা সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ রুখে দিয়েছেন। কিন্তু ভারত সে হালে পানি না দেওয়ায় আমাদের জব্দ করতে আজকে এই ট্যারিফ চাপিয়ে দেওয়া হয়েছে। তবে সেটাই যে একমাত্র কারণ তা মনে হয় না। হ্যাঁ, মানছি প্রেসিডেন্ট ট্রাম্পকে দেখে খামখেয়ালি মানুষ বলে মনে হয়, এমনকি অনেক সময় প্রেসিডেন্সিয়াল ডেকোরামের বাইরে গিয়ে ব্যক্তি আক্রমণও করে বসেছেন। কিন্তু এবার শুধুমাত্র নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে তিনি এমনটা করছেন তা কিন্তু নয়, বরং এই সুযোগ কাজে লাগিয়ে তিনি আমেরিকার উদ্বৃত্ত কৃষিজ এবং দুগ্ধজাত পণ্য ভারতের বাজারে এনে ফেলতে চাইছেন। এই সুযোগ কাজে লাগিয়ে তিনি নিজের দেশের কৃষক এবং কৃষি নির্ভর শিল্পপতিদের খুশি করতে চাইছেন, নিজের ভোট ব্যাংক আরও মজবুত করতে চাইছেন। এই শুল্কের খেলা শুরু হওয়ার আগে চীন আমেরিকার থেকে বিপুল পরিমাণে সয়াবিন কিনত। তবে শুল্ক নিয়ে চুলোচুলি করতে গিয়ে সে বাজার হাতছাড়া করে ফেলেছেন ট্রাম্প। আর তাই মরিয়া হয়ে তিনি এখন নজর ঘুরিয়েছেন ভারতের বাজারের দিকে। ভারত সরকার যদি আমেরিকার এই চাপের সামনে নতি স্বীকার করে আমাদের বাজারে তাদের কৃষিজ পণ্য বিক্রি করার অনুমতি একবার দিয়ে দেয়, তাহলে খুব শিগগির আমাদের কৃষকরা এক অসম লড়াইয়ের মুখোমুখি হতে চলেছেন। সে দেশের এক একজন কৃষকের মাথাপিছু জমির পরিমাণ 187 হেক্টর, অর্থাৎ প্রায় 1398 বিঘা, যেখানে ভারতে এক একজন চাষির মাথাপিছু জমির গড় পরিমাণ 8 বিঘার মতন, আর পশ্চিমবঙ্গে সেই পরিমাণটা আরও কম। আর তাছাড়াও আমেরিকাতে ফসল ফলানো থেকে সেই ফসলকে সরাসরি বাজারে পৌঁছে দেওয়ার যে খরচ, তা প্রযুক্তির ব্যবহারেও অনেকটা কমিয়ে আনা গেছে। আর সেসব ফসল যাতে ভারতের মতো বাজারে আরও সস্তায় বিক্রি করা যায়, তাই মার্কিন সরকার সে দেশের কৃষকদের ভর্তুকি দিতে শুরু করেছে। বস্তুত আমদানি করা এমন এক ধরনের মেশিনারি যার ব্যবহার করে আজও বড়লোক দেশগুলো উন্নয়নশীল দেশের উপর তাদের ঔপনিবেশিক আধিপত্য কায়েম রাখতে চায়। ইংল্যান্ডে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের সময় যখন কারখানায় পোশাক তৈরি শুরু হলো, তখন সস্তায় তুলো পাওয়ার জন্য তারা ভারতীয় তুলোর ইম্পোর্ট ডিউটি তুলে দেয়। আবার ভারতের বাজারে তাদের পোশাক যাতে সস্তায় বেচা যায়, সেজন্য সে পোশাক এখানে যখন এসে পৌঁছায় তখনও তা শুল্কমুক্ত হয়ে যায়। কিন্তু সেই একই সময় আমাদের ঢাকায় মসলিন বা মুর্শিদাবাদী সিল্ক যদি ব্রিটেনে পাঠাতে হতো, তখন 70 থেকে 80% কর দিতে হতো। আর তার ফলে যা হওয়ার তাই হয়, আমাদের দেশীয় তাঁতিরা প্রতিযোগিতায় টিকে থাকতে না পেরে কাজ ছেড়ে দিতে বাধ্য হন। তবে সমস্যার এখানেই শেষ নয়। আমেরিকা ভারতের বাজারে যে গম, ভুট্টা বা সয়াবিন বেচতে চাইছে, তা অনেক ক্ষেত্রেই জেনেটিক্যালি মডিফাইড, যা এদেশে বিক্রি করা এবং ফলানো দুটোই নিষিদ্ধ। নিষিদ্ধ ফ্রান্স, বেলজিয়াম বা জার্মানির মতো ইউরোপের দেশগুলোতেও। এই জেনেটিক্যালি মডিফাইড ফসল কিভাবে মানবদেহে প্রভাব ফেলে তা বুঝে নিতে আমরা কথা বলেছিলাম ঝাড়গ্রামের উপকৃষি অধিকর্তা অনুপম পালের সাথে। আসুন দেখে নি তিনি কি জানালেন। আসলে আমরা সেই পড়েছিলাম মাধ্যমিকে, কোষের মধ্যে ডিএনএ আছে, পড়েছিলাম তো আরএনএ আছে, তার একটা নির্দিষ্ট সজ্জা আছে, মানে পেঁচানো সিঁড়ি আছে। এই 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 যে মানে এক একটা সেগমেন্ট, আমরা এক একটা অংশকে আমরা বলছি জিন। সেই এক একটা জিন এক একটা চরিত্রকে আমাদের ডিনোট করে। কোকড়া চুলের জন্য, চোখ কটার জন্য, হুম, তো মানুষের বিভিন্ন ডিসপোজিশনের জন্য, এবং বিভিন্ন জিন দায়ী আছে। এবং এবার এই যে টোটাল জিনের যে সমাহার, তাকে বলা হচ্ছে জিনোম। এবার এই যে এক একটা ক্যারেক্টার এবং জিন কিন্তু প্রোটিন তৈরি করে, এবং একটা জিন অনেক প্রোটিন তৈরি করতে পারে, এবং একটা জিনই যে একটা প্রোটিন করে তা নয় কিন্তু। এটা 1950 সালে ছিল, ওয়ান জিন ওয়ান প্রোটিন, সেন্ট্রাল ডগমা বলা হয়। কিন্তু ওয়ান জিন ডিফারেন্ট প্রোটিন তৈরি করতে পারে। এবার এই যে সজ্জাটা, জিনের যে মেকআপ, এই যে আমার শরীরে কতগুলো ক্রোমোজোম আছে, সেটা তো সবারই, সব মানুষেরই এক, সব প্রাণীরই এক ঠিক হয়ে আছে। এবার তার মধ্যে যে জেনেটিক যে সজ্জাগুলো আছে, যে কেমন ভাবে ওগুলো ওই যে এটিজিসি বেস পেয়ার গুলো কেমন করে মানে ছক, মানে একটা তাস, 6টা তাসকে আমি কিভাবে 3টে তাসকে আমি 6 রকম ভাবে সাজাতে পারি, তাই তো? দেখো আমাদের দেহে এরকম লক্ষ লক্ষ জিন আছে। ক্রোমোজোমের যে অংশ, যে ডিএনএ, সেগুলোকে বলছি জিন, সেগুলো লক্ষ লক্ষ আছে, এবং অনেকগুলো ফাংশনাল, অনেকগুলো নন ফাংশনাল। এবার এই যে ফাংশনাল জিন, এদের কে কি করে সেটা এখন জানা গেছে। এখন কিন্তু জানা গেছে মানেই আমি তাকে নিয়ন্ত্রণ করতে শুরু করব, এইটা মনে করছে তারা যে আমরা এটা বিজ্ঞানের জয় জয়কার। মানে এই যে জিনের যে সজ্জা, মানে এই যে প্যাটার্ন গুলো তিরস্কৃত হয়েছে,
প্রত্যেকটা প্রাণী জীবজগতের দেহে, এটা কিন্তু হাজার হাজার বছর সময় লেগেছে। এই যে স্টেবিলিটি, আজকে যদি জিন যদি স্টেবল যদি না হতো, তাহলে মানুষ কিন্তু নানা রকম অ্যাবনর্মালিটি অনেক ভুগতে হতো। মানে কারুর ডান চোখটা বড় হয়ে যেত, কারুর কপালে চোখ গুজিয়ে যেত, কথার কথা বলছি। চোখ দুটো এইখানে হচ্ছে, কারুর কপালে চোখ হতে পারতো, নাকটা হয়তো এই গলার এখানে নাক হতে পারতো, কানটা হয়তো এখানে হতে পারতো। হ্যাঁ, হাতের আঙুল হয়তো 4-5টা না হয় হয়তো 3টে করে হতে পারতো। এটা কিন্তু জিন সজ্জাগুলো এক আছে বলে তাই হুম। মানুষের মাতৃগর্ভে। তো আমরা মনে করছি যে আমরা সব জেনে ফেলেছি। প্রকৃতি কিন্তু ভীষণ কমপ্লেক্স এবং এবং এই একে অপরের সাথে জড়িয়ে রয়েছে। প্রকৃতির যে জটিলতা কে জানাটাই হচ্ছে বিজ্ঞান। আমরা কিন্তু সেই প্রকৃতির জটিলতাটাকে আমরা জানার চেষ্টা করছি না, আমরা সরাসরি কোষস্তরে গিয়ে আমরা একটা জিনকে টার্গেট করছি, যে ওই জিনটা ওই করে, আচ্ছা ওই জিনটাকে হটিয়ে দিয়ে আমি এই জিনটা, আমার ডেজার্ট একটা জিন ওখানে ঢুকিয়ে দিই, তাহলে আমার মতো করে ফাংশন করবে। কিন্তু ওই জিনটা ওখানে যে লেগে আছে বাকি জিনের সাথে কিন্তু কম্বিনেশনে এতদিন আছে। এখন যদি আমি নতুন করে একটা জিন বাদ দিয়ে আমি যদি বাইরের একটা ফরেন জিন আমি ঢুকিয়ে দেই, তাহলে ওটা তো ফরেন জিন, এবং এই ফরেন জিন যাতে ওখানে আটকে থাকে তার জন্য নানা রকম ব্যবস্থা করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও ওইটা ওখানে, আমার যেমন কিডনি রিজেকশন, কিডনি যেমন বাইরে অন্য লোকের কিডনি লাগালে কিডনিটা রিজেক্ট হয় না, মানে কিডনিটা নাও থাকতে পারে, তার জন্য কিডনি রিজেকশন যাতে না হয় তার জন্য নানা রকম ওষুধ দেওয়া। একই রকম ভাবে ওই ফরেন জিনটা ঢুকিয়ে আমি ডেজার্ট ক্যারেক্টার, কথার কথা বলছি যে আমি একটা জিন ঢোকালাম একটা ধানের মধ্যে, সেই ধানটা মানে গরম সহ্য করতে পারবে। কথার কথা, আমি একটা একটা খেজুর গাছের একটা জিন ঢুকিয়ে দিলাম, মরুভূমির গাছের জিন, সে ধান গাছটা গরম সহ্য করতে পারবে। অভিনব ভাবলে। এবার আমি একটা তামাক গাছে রাত্রিবেলায় বড় বড় পাতা, সেখানে একটা জোনাকির জিন ঢুকিয়ে দিলাম, রাত্রিবেলা তামাক পাতাগুলো ঝিকমিক করে জ্বলবে। বেশ ব্যাপারটা অভিনব কিন্তু। এখানে এই জেনেটিক ইঞ্জিনিয়ার মানে কিন্তু ওই জিন সজ্জা, মানে মাছের জিন মানুষে, মানুষের জিন মাছে, ধানের জিন গরুতে, গরুর জিন ব্যাঙে, এরকম মানে সব মানে অ্যাবসার্ড, মানে সেই মানে সুকুমার রায়ের হাতিমি হাঁস জারু আর কি ব্যাপার। তো এইটা যে সজ্জাটা আমি করে দিচ্ছি, এবং এটা কিন্তু এটা রিজেকশন হয়ে যেতে পারে এক, কারণ যতদিন ওটা থাকবে ও হয়তো রেজাল্ট কিছুদিন করলো, তারপরে কিন্তু ওর অন্যরকম বিরূপ রিয়াকশন করে শরীরে অজানা প্রোটিন তৈরি করবে। এই অজানা প্রোটিন কিন্তু আমরা জানি না। আমরা ওই জিনগুলো যে প্রোটিন তৈরি করে সেগুলো আমরা জানি, ও যে কোন অজানা প্রোটিন তৈরি করবে সেটা কিন্তু আমাদের কাছে সম্পূর্ণ অজানা। অজানা প্রোটিন মানে কিন্তু ম্যালিগনেন্সি, মানে ইট মে কজ ম্যালিগনেন্সি, মানে ক্যান্সার, একটা উদাহরণ বললাম। এছাড়া তো শরীরে নানা রকম, মানুষের শরীরে ওটা খাওয়ার পরে মানে রক্তে মিশে যাওয়ার পরে, ওই যে ধান বা বেগুন বা যেটা আমি বলছি সেটা রক্তে মিশে যাওয়ার পরে আমাদের শরীরে এটা ধীরে ধীরে তার প্রলিফারেট করতে পারে, অ্যালার্জি হতে পারে, চুলকুনি হতে পারে, ঘুম না হতে পারে, নার্ভের প্রবলেম হতে পারে। কারণ রক্তের মধ্যে একটা ফরেন জিন ঢুকছে। কিন্তু আমি একটা আপেল এতদিন দেখে যাচ্ছি, আপেলের মধ্যে কিন্তু কোনো ফরেন জিন নেই কিন্তু, বা ধানের মধ্যে কোনো, ভাতের মধ্যে কোনো ফরেন জিন নেই। এবার এই ফরেন জিনটা ঢোকার পরে রক্তের স্টিম দিয়ে এটা যাবে কিন্তু। আর এই যে জিন সজ্জা আমি বলছি, এটা হাজার হাজার বছর সময় লেগেছে এটাকে স্টেবল হতে, সুস্থির মানে ও স্টেবল হয়ে আছে। আমি সেখানে কারিগরি করতে শুরু করেছি। এই কারিকুরি করাটা হচ্ছে খোদার উপরে খোদকারি। ভারতের হাজার হাজার বছরের প্রাচীন বৈচিত্র্যময় কৃষির উপর খোদকারি করার লোভ আমেরিকার আজকের নয়। সেই সবুজ বিপ্লবের সময় থেকেই নানা অছিলায় তারা চেষ্টা করেছে ভারতের জেনেটিক্যালি মডিফাইড শস্যের চাষ ঢুকিয়ে দেওয়ার। আপনারা অনেকেই জানেন 1960-এর দশকের মাঝামাঝি সময়ে ভারতের নানা অঞ্চলে প্রবল খরা দেখা যায়। আর সে সময় যাতে খাদ্যাভাব দেখা না যায়, তাই আমেরিকার থেকে ত্রাণ পেতে তাদের শরণাপন্ন হয় ভারত সরকার। আর এই সুযোগটাকেই আমেরিকার সরকার কাজে লাগায় ভারতের রাসায়নিক ভিত্তিক কৃষিকাজকে ঢুকিয়ে দিতে। মার্কিন যুক্তরাষ্ট্র তদানীন্তন ভারত সরকারকে চাপ দেয় যে যদি আমরা এই বিদেশি সার, কীটনাশক এবং বীজ গ্রহণ না করি, তাহলে অবিলম্বে ত্রাণ পাঠানো তারা বন্ধ করে দেবে। আর তাই বাধ্য হয়ে 1965 সালের 26শে নভেম্বর ইতালির রোম শহরে স্বাক্ষরিত হয় দ্য ট্রিটি অফ রোম। এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর ইতালির মার্কিন দূতাবাস এই খবরটি তাদের ডিপার্টমেন্ট অফ স্টেটকে পাঠানোর জন্য যে টেলিগ্রাম করে, সেই টেলিগ্রাম আমাদের হাতে এসেছে। সেখানে পরিষ্কার উল্লেখ করা আছে সেই চুক্তি অনুযায়ী ভারত সরকারের কৃষি ও খাদ্য দপ্তর তখন থেকে সামনের 5 বছর দেশে কেমিক্যাল সারের ব্যবহার বাড়ানোর কাজ করবে এবং বিদেশি কোম্পানিগুলোকে ভারতে কেমিক্যাল সার তৈরির এবং ডিস্ট্রিবিউশন করারও অনুমতি দেওয়া হবে। সেই থেকে আজ প্রায় 60 বছর কেটে গেছে।
আমাদের মাঠ থেকে চিরতরে হারিয়ে গেছে দেশজ কৃষিকাজ, আর তার জায়গা দখল করে বসেছে বিদেশি রাসায়নিক নির্ভর চাষবাস। যে দেশের কৃষক একদিন মাঠ ভরা ধান দেখিয়ে ইংরেজের চাকরি করতে অস্বীকার করেছিল, সে দেশেই আজকে প্রতিদিন ৩০ জনেরও বেশি কৃষক নিজেদেরকে শেষ করে দেন দেনায় জর্জরিত হয়ে। শ্রীপাল ২ দশকেরও বেশি সময় ধরে কাজ করে যাচ্ছেন বাংলার কৃষকদেরকে নিয়ে। এ ব্যাপারে তার কি অভিজ্ঞতা, চলুন আমরা শুনে নিই। কৃষক কিন্তু প্রথমে এটা নিতে চাননি, কিন্তু এখন যখন এটা নিয়েছিলেন তখন কিন্তু ম্যাজিকের মতো ফলন বেড়েছিল এবং আনন্দে উৎফুল্ল হয়েছিলেন, এত ধানের ফলন তারা দেখেনি। কিন্তু যেটা উৎপাদন বেড়েছিল এবং তাদের আয় রোজগারও বেড়েছিল, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই আয় রোজগার বাড়া, উৎপাদন বাড়ার সাথে সাথে আমি যে সূক্ষ্মভাবে যে ইঁদুরে যে গর্ত করছে আমার ঘরে, সেটা আমি বুঝতে পারিনি। মানে আমার জমিটা যে নষ্ট হয়ে যাচ্ছে, আমার পরিবেশ যে নষ্ট হয়ে যাচ্ছে, আমার পোকা মানে বন্ধু পোকাগুলো মারা যাচ্ছে, আমার ইকোসিস্টেমটা যে সম্পূর্ণ যে ধ্বংস হয়ে যাচ্ছে, সেইটা এতদিন পরে বলে বলে অনেক কৃষক বুঝতে পারছেন। এখন তাই হয়েছে এত এত রাসায়নিক সার দিয়েও কিন্তু আগের মতো ফলন তারা পাচ্ছেন না। উপরন্তু মানুষের রোগ ভোগের জন্য চিকিৎসা ব্যয় ব্যাপক বেড়ে গেছে। একদিকে আলু চাষ করতে এখন খরচ হয় ৪৩,০০০ টাকা, 43,000। এটা ভাবা যায় না। আগে, আজ থেকে ২০ বছর আগে এটা 43,000 ছিল না। ফলে বুঝতেই পারছেন আমাদের দুর্ভাবনাটা ঠিক কোথায়। যে আমেরিকা একদিন আমাদের সোনালী দিনের স্বপ্ন দেখিয়ে কৃষকদের একরকম পঙ্গুই করে দিয়েছিল, তারা আজ আবার আমাদের কৃষি অর্থনীতির দিকে হাত বাড়াচ্ছে। আর আমরা আশঙ্কায় বুক বেঁধে দাঁড়িয়ে দেখছি, একদিকে দেশের বিজনেস ইন্টারেস্ট আর অন্যদিকে কোটি কোটি কৃষকের রোজগার ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার আশঙ্কা। এই দুইয়ের সাঁড়াশি আক্রমণের মাঝে দাঁড়িয়ে সরকার কোনো সুষ্ঠু সমাধান বের করতে পারবে, নাকি আবারও একবার আমেরিকার সামনে আমাদেরকে নতি স্বীকার করতে হবে? ভারত যদি ব্রিক্স প্লাসের অন্তর্ভুক্ত দেশগুলো অর্থাৎ ব্রাজিল, রাশিয়া, চীন, সাউথ আফ্রিকা বা এই নতুন অন্তর্ভুক্ত দেশগুলোর সাথে প্রায় একই রকম শক্তিশালী একটা প্যারালাল বাণিজ্যিক সম্পর্ক তৈরি করে রাখতো, তাহলে অন্য একটা পদক্ষেপ নেওয়ার কথা ভাবাও যেত। কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তা বেশ চাপের, কারণ আমাদের সামগ্রিক বৈদেশিক বাণিজ্যের প্রায় 18% হয় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। আগস্ট মাসে আমেরিকা যখন একের পর এক ট্যারিফ ঘোষণা করছে ভারতের বিরুদ্ধে, তখন গুজরাটের আহমেদাবাদে আমাদের প্রধানমন্ত্রী জনগণকে আশ্বস্ত করেছিলেন। তিনি বলেছিলেন যে দেশের চাষি, পশুপালক বা ক্ষুদ্র ব্যবসায়ীদের এই ট্রাম্প ট্যারিফ থেকে তিনি রক্ষা করবেন, তাদের ভয় পাওয়ার কিছু নেই। मेरे देश के लघु उद्यमी हो, किसान हो, पशुपालक हो, हर किसी के लिए मैं आपको बार बार वादा करता हूं, मोदी के लिए आपके हित सर्वोपरि है। मेरी सरकार लघु उद्यमियों का, किसानों का, पशुपालकों का कभी भी अहित नहीं होने देंगी। दबाव कितना ही क्यों ना आए, हम झेलने की अपनी ताकत बढ़ाते जाएंगे। কিন্তু তারপর একটা মাস ঘুরতে না ঘুরতেই সেপ্টেম্বর মাসে ভারত সরকার আমাদের দেশের তুলো চাষিদেরকে রক্ষা করতে বিদেশি তুলো বা কটনের উপর যে 11% আমদানি কর ছিল, তা নিঃশব্দে তুলে নিয়েছে আমেরিকার চাপে পড়ে। আর তারই ফলে ভারতীয় তুলো চাষিরা এবং তার সাথে তুলোর কারবারিরা বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছেন। দেখুন, যেদিন ভারতে কেমিক্যাল নির্ভর কৃষিকাজ এসেছিল, সেদিন আমরা ছিলাম সদ্য স্বাধীন হওয়া 2 দশক পেরোনো দেনায় জর্জরিত এক দেশ। স্বাধীনতার 70টা বছর কেটে গেছে। আমরা এখন পৃথিবীর 4র্থ বৃহত্তম অর্থনীতির বলে বলীয়ান। পৃথিবীর অন্যতম বড় বাজার আজকে আমাদের ভারত। তাছাড়া ভারতেরই যে শুধু আমেরিকাকে প্রয়োজন তা তো আর নয়। মার্কিন যুক্তরাষ্ট্রে সারা বছর যে ওষুধ লাগে তার সিংহভাগই যায় ভারত থেকে। আবার দক্ষিণ এশিয়ায় চীনের বারবারন্ত রুখতে ভারতকে আমেরিকারও প্রয়োজন।
তাই আমরা ভয় না পেয়ে এবার অন্তত চোখে চোখ রেখে কথা বলার চেষ্টাটুকু কিন্তু করতেই পারি। আজকের এপিসোডটা আপনারা যারা দেখছেন তাদের অনেকেই হয়তো কর্মসূত্রে বাইরে থাকেন, কিন্তু কাকা জ্যাঠারা কৃষিকাজ করেন। প্রতি অঘ্রাণে আপনার গ্রামের বাড়ি থেকে নতুন চাল আসে, আর সেই চালে আপনি নবান্ন করেন প্রতি বছর। আমি নিশ্চিত আপনাদের কেউ কেউ দক্ষিণপন্থী রাজনীতির সমর্থক, আবার কেউ বামপন্থী। কেউ কেন্দ্রে কংগ্রেসের জোট সরকার দেখতে চান, আবার কেউ বিজেপি। তবে আমরা রাজনীতির যে রঙেই বিশ্বাস রাখি না কেন, আজকের এই সংকট আমাদেরকে একটা সুযোগ দিয়েছে আমাদের শাসক দল এবং বিরোধীরা কতটা জনদরদি, তারা সত্যি সত্যি আমাদের কথা কতটা ভাবে সেটাকে বুঝে দেখা। কারণ কৃষি এবং কৃষি অর্থনীতির সংকট আমরা সমাজে যে স্তরেই থাকি না কেন আমাদের উপর প্রভাব ফেলবে। আর তার কারণ কি জানেন? ভারতের কোটি কোটি মানুষ আজও তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান জোগাড় করেন এই চাষবাস করেই।